আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করে দিই। ইন্টারনেট আজকে একটু ঝামেলা করছে, আমি অলরেডি একবার রিস্টার্ট করতে বাধ্য হয়েছি। লেটস হোপ যে আর সমস্যা হবে না আমাদের। আমরা হাইওয়ে কনস্ট্রাকশন সম্পর্কে একটু কভার করছি এবং শুরু করেছিলাম মোটামুটি ভাবে। আইটেমগুলো জাস্ট আমরা বলতে পেরেছিলাম গত ক্লাসে। আজকে আমরা ইন ডিটেলস যাব। কনস্ট্রাকশনটা সাধারণত আমাদের ডিজাইন প্ল্যানিং শেষ হওয়ার পরে ইনিশিয়াল প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডির পরে প্রজেক্ট সিলেকশন প্রসেস শেষ হয়। প্রজেক্ট সিলেকশন প্রসেস শেষ হলে এটাকে আমরা তোমার টেন্ডারের বিভিন্ন রকম, টেন্ডারের আরেকটা অফিসিয়াল ভাষা হলো প্রকিউরমেন্ট। হ্যাঁ, টেন্ডার হলো একটা প্রসেস, বাট বেসিক্যালি কাজটা হলো প্রকিউরমেন্ট। অর্থাৎ যে কোনো একটা ক্লায়েন্ট, প্রাইভেট, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট, সে একটা কাজ প্রকিউর করবে। সে কাজটা হতে পারে একটা বিল্ডিং কনস্ট্রাকশন, হতে পারে একটা ওয়াটার ট্যাঙ্ক কনস্ট্রাকশন, হতে পারে একটা হাইওয়ে কিংবা ব্রিজ কনস্ট্রাকশন। সেই প্রকিউরমেন্টের করার জন্য সে তোমার যাবে হলো আফটার প্রজেক্ট সিলেকশন। তো এই প্রজেক্ট সিলেকশনের পরে প্রকিউরমেন্টের বিভিন্ন রকম তোমার প্রসেস আছে। ডিজাইন, বিল্ড, টার্নকি প্রজেক্ট বলি আমরা, তারপর ডিজাইন, ওন অ্যান্ড ট্রান্সফার। বা ডিজাইন বলতে আমরা বলি যে বিল্ড, আর কি বিল্ড বলি, বিল্ড, অপারেট, ওন, ট্রান্সফার, এরকম বিভিন্ন রকম মডালিটি আছে। তো ভেরি কমনলি যেটা আর কি আমরা ফলো করে চলে, যে আমাকে একটা রেডি টু অপারেট একটা প্রজেক্ট লাইক সুইচ অন করলেই সব রেডি, সেরকম আমাকে করে দিবে। এটা হলো এই টার্ন কথাটা সেখান থেকে এসছে। এবং এটার বিভিন্ন রকম ভেরিয়েন্ট হতে পারে, যে আমি একটু কম করাবো, বেশি করাবো, আবার টার্ন করানোর পরে অপারেটও আমি করব না, সেটাও হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মডালিটি আছে। জাস্ট ফর দ্য টাইম বিং, লেটস থিঙ্ক আমরা একটা কনস্ট্রাকশন রিলেটেড একটা ওয়ার্ক প্রকিউর করার জন্য আমাদের চাই যে বেস্ট কোয়ালিফাইড পারসন শুড বি, বা ফার্ম শুড বি এঙ্গেজড ফর মাই কনস্ট্রাকশন। আমি চাই যে আমি বেস্ট কোয়ালিটিটা পাই লিস্ট কস্টে। তো তার মানে তো কি, একটা ওপেন কম্পিটিশন আমাকে যেতে হবে। সেই ওপেন কম্পিটিশন প্রসেসের একটা উপায় হলো টেন্ডার। তোমরা হোপফুলি নোট নিচ্ছ, সব কথা কিন্তু ক্লাস নোটে থাকবে না। এবং টেন্ডার প্রক্রিয়ায় যখন আমরা ওপেন কল করি, সেখানে লোকজন পার্টিসিপেট করে এবং আমাদের কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন, প্রিলিমিনারি ডিজাইন আমরা দিয়ে দিই। সেই অনুযায়ী কস্ট এস্টিমেট করে, সে কস্ট কত লাগবে তার, সে যদি কাজটা করে বিভিন্ন আইটেমের রেট শিডিউল অনুযায়ী সেটা সাবমিট করে। তারপরে তার প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিং সাবমিট করে, কিভাবে সে প্রজেক্টটা করবে সেটা করে, কি কি টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা যেগুলো দিয়েছি সেগুলো কিভাবে সে মিট করবে সেগুলো কথা বলে। এবং সেই অনুযায়ী তাকে টেকনিক্যালি আমরা কতটা কোয়ালিফাইড জাজ করি, এবং তার প্রাইসটা পরবর্তীতে কিভাবে তোমার কত, সেটা একটা পয়েন্ট। তো টেন্ডার অ্যাওয়ার্ডেরও আবার বিভিন্ন রকম প্রসিডিউর আছে। অনেক সময় ভেরি হাইলি টেকনিক্যাল প্রজেক্ট আমরা বলি যে মানি ইজ নো ম্যাটার, যে টেকনিক্যালি হাইয়েস্ট কোয়ালিফাইড যাকে আমরা মনে করি হি উইল বি দ্য উইনার। আবার মোস্টলি যেটা চলে সেটা হলো টু এনভেলপ মেথড, অর্থাৎ তুমি একটা এনভেলপ দিয়ে সেটা টেকনিক্যাল কোয়ালিটি সাবমিট করবে, সেখানে আমি তাকে টেকনিক্যালি কোয়ালিফাই করব। অ্যান্ড ওয়ান্স টেকনিক্যালি কোয়ালিফাইড, দেন তার ফাইন্যান্সিয়াল বিড বলি আমরা ওটাকে, যে কত টাকা দিয়ে সে কাজটা করতে পারবে, বিভিন্ন আইটেমের কাজগুলো এবং টোটাল কত টাকা, সেটা আমরা ওপেন করি। সো টেকনিক্যালি কোয়ালিফাইড লিস্ট তোমার প্রাইস যে বিড, সেটাকে আমরা
অ্যাওয়ার্ড করি। এই হলো প্রসিডিওরটা। এবং অ্যাওয়ার্ড হয়ে গেলে মোটামুটি ভাবে তার পরবর্তীতে তার সাথে একটা কন্ট্রাক্ট হয়, যেখানে টেন্ডার স্পেসিফিকেশন এগুলো পার্ট অফ দ্যাট তোমার কন্ট্রাক্ট। এবং সেখানে ওই প্রজেক্টের জন্য যারা প্রজেক্ট ওনিং অথরিটি অর্থাৎ যারা স্পন্সর প্রজেক্টের, তাদের তরফ থেকে কি থাকে, একজন প্রজেক্ট ডিরেক্টর থাকে, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর একাধিক থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য প্রজেক্ট, এবং আরেকটা পোস্ট থাকে দ্য ইঞ্জিনিয়ার। দ্য ইঞ্জিনিয়ার মেবি দ্য প্রজেক্ট ডিরেক্টর ও ইঞ্জিনিয়ার, দ্য ইঞ্জিনিয়ার হতে পারে, আবার দ্য ইঞ্জিনিয়ার আলাদাও হতে পারে। Difference between project director and role and the engineer role is project director হলো overall management of the project, আর the engineer হলো about technical and technical matters. Basically all the design and technical matters are regulated by the engineer. এই গেল স্পন্সর অথরিটি। আরেকটা অথরিটি, আরেকটা সাইড হলো তোমার যারা টেন্ডারটা উইন করলো, যে কন্ট্রাক্টর বলি আমরা কমন ভাষায় যাদেরকে, তাদের তরফ থেকে থাকে প্রজেক্ট ম্যানেজার থাকে এবং তার অ্যাসোসিয়েটস, আদার ইঞ্জিনিয়ার, ব্লা 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 ইত্যাদি সাপোর্টিং স্টাফ থাকে। আর হলো যে আরেকটা পার্টি থাকে, থার্ড পার্টি, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য প্রজেক্ট, সেটা হলো কনসালটেন্ট। কনসালটেন্টের কাজ হলো এই দুই পক্ষের মধ্যে মেডিয়েট করা। মেইনলি কনসালটেন্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্পন্সর to guide him and to help him, to suggest him in his decision making, in his cost minimization and so on. এই হলো সেটআপটা। এখন টেন্ডার অ্যাওয়ার্ড হওয়ার পরে তোমার কি বলে যে সেখানে আমরা বলে দেওয়া থাকবে টেন্ডার স্পেসিফিকেশনে যে এই ধরনের প্রজেক্টের জন্য কি কি ইকুইপমেন্ট কয়টা লাগবে, এই ডিটেলটা সেখানে বলা থাকবে। এবং কন্ট্রাক্টর সেই অনুযায়ী তার সাইটে যাওয়া শুরু করবে, যেটাকে আমরা বলি মোবিলাইজেশন প্রসেস, এবং সব ইকুইপমেন্ট ইন ওয়ার্কিং কন্ডিশন যাতে থাকে এটা আমরা এনশিওর করব। তো কন্ট্রাক্টরের কোয়ালিটি জেনারেল রিকোয়ারমেন্ট এই পর্যায়ে তার যে সমস্ত পার্সোনাল কি লাগবে, ইনক্লুডিং টেকনিক্যাল পার্সোনাল, ইঞ্জিনিয়ারিং পার্সোনাল, ম্যানেজমেন্ট পার্সোনাল, সিকিউরিটি পার্সোনাল, তারপরে তোমার ভেহিকেল এন্ড আদার ইকুইপমেন্টস রিলেটেড পার্সোনাল, এগুলো কিন্তু সব বলে দেওয়া থাকবে টেন্ডার স্পেকে। তো আমাদের কাজ হলো যে এগুলো এনশিওর করা, বা কন্ট্রাক্টরের প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো যে টু শো that all his project personals are ready with their qualification and so on, and all his equipments are ready with qualification, operation condition and so on. এবং সেই কন্ট্রাক্টরের সেই পার্সোনালদের ট্র্যাক রেকর্ড সে জমা দিবে, এবং তার কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট আছে সেগুলো সে জমা দিবে, এবং ম্যাটেরিয়াল এন্ড স্ট্যান্ডার্ড টেস্টিং স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেট আছে সেগুলো সে জমা দিবে। সো এগুলো হলে আমরা ফিল করব যে হ্যাঁ সে কিন্তু টেকনিক্যালি এবং ইকুইপমেন্ট ওয়াইজ রেডি টু গো টু দ্য ফিল্ড। এবং ফিল্ডে যে কাজগুলো সে করবে সেটা হলো প্রথম কাজটাকে আমরা বলি মোবিলাইজেশন প্রসেস। Clearly the mobilization process is movement of personnel, equipment, supplies, incidental to the project site, এবং সাধারণত প্রত্যেক টেন্ডারই ধরা থাকে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য প্রজেক্ট একটা টেম্পোরারি সাইট অফিস থাকবে, সেখানে কনসালটেন্টের অফিস থাকে, স্পন্সরদের অফিস থাকে, প্রজেক্ট ম্যানেজার এবং তার লোকজনের অফিস থাকবে, ওয়ার্কারদের জন্য শেড থাকবে, ল্যাবরেটরি থাকবে, সাইট ল্যাবরেটরি, মেবি হেলথ কেয়ার সেন্টার, রিক্রিয়েশন সেন্টার, সব থাকতে পারে depending on the size of the project. All related safety equipment, first aid, sanitary and all other facilities. এটা ডিপেন্ড করে কতটা বেশি লাগবে, ডিপেন্ড করে সাইজ অফ দ্য প্রজেক্ট। যেমন যমুনা ব্রিজ কনস্ট্রাকশনের সময় এই যে টেম্পোরারি অফিস অ্যান্ড সাইট ফেসিলিটিস, দ্যাট লেটার বিকেম এ ভেরি ওয়েল এস্টাবলিশড রিসোর্ট, অর্থাৎ সেখানে লাইক মানে বিশাল এরিয়ার তোমার অনেকগুলো বাংলো হয়েছে, অনেকগুলো ডরমিটরি হয়েছে, সুইমিং পুল, টেনিস কোর্ট, ফুটবল কোর্ট ফর দ্য এমপ্লয়িজ এন্ড স্টাফ ফর অল দোজ হার্ড পিরিয়ড অফ কনস্ট্রাকশন পিরিয়ড অফ 4-5 years। এবং লেটার অনেকগুলো এটাকে সরকার লিজ দিয়ে একটা রিসোর্ট, যমুনা রিসোর্ট তোমরা জানো। সো ইট কুড বি অ্যাজ হাই অ্যাজ দ্যাট, তোমার স্ট্রাকচার হতে পারে সেটা। এখন তুমি যখন এক্সিস্টিং রোডে কনস্ট্রাকশন করতে যাবা, you need to be careful about your maintenance of existing traffic
কারণ আমরা ট্রান্সপোর্ট ইজ অলওয়েজ এ লাইফ লাইন। যেমন এখনই যে লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় যে ট্রান্সপোর্ট বন্ধ হচ্ছে, এটা ওভারঅল জননিরাপত্তার জন্য, বাট কত মানুষ যে কত রকম পেরেশানিতে পড়ে যাচ্ছে ডিউ টু দ্যাট। কারো কারো জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে, কারো হসপিটালাইজেশনের মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, কারো তোমার পেয়ারা বা এনি আদার ফ্রেশ প্রোডাক্ট বিক্রি করতে পারছে না। অল কাইন্ড অফ প্রবলেম। সো ট্রান্সপোর্ট ইজ বেসিক্যালি লাইফ লাইন। তো ইউ ক্যানট স্টপ ইট। হ্যাঁ, লাইক অনেক সময় বোকার মতো অনেক কনসালটেন্ট হয়তো বলে দেয় যে না, আমাদের এইসব ফ্লেক্সিবল পেমেন্ট টিকতেছে না, আমাদের সব এখন রিজিড পেমেন্ট করে ফেলো। এটা হলো একটা মানে এক চোখা হাকিমের মতো একটা ডিসিশন। লাইক তুমি যখনই ফ্লেক্সিবল পেমেন্ট থেকে রিজিড পেমেন্টে যাবা, ইউ হ্যাভ টু তোমার কনস্ট্রাক্টেড পিস বাই পিস, স্ল্যাব বাই স্ল্যাব, এবং প্রত্যেকটা স্ল্যাব প্রত্যেকটা পিসকে তোমাকে অ্যাটলিস্ট 14 দিন কিউরিং এর সুযোগ দিতে হবে। তাহলে এই 14 দিন ট্রাফিক চলবে কিভাবে? তো এক্সিস্টিং রোড এটা করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে ট্রাফিক মেনটেনেন্স একটা ইম্পর্টেন্ট ইস্যু। ইভেন আমরা যখন ফ্লেক্সিবল পেভমেন্টেও আমরা জানি যে আমরা একবার তোমার সারফেসিং করতে আমাদের মাত্র 3-4 ঘন্টা সময় লাগে। দ্যাট নাইট টাইম যখন ট্রাফিক খুব কম থাকে এবং রাস্তার এক পাশে করব, আরেক পাশ বন্ধ করে, সো আরেক পাশ ওপেন রেখে, সরি। So these are the kind of তোমার ট্রাফিক মেইনটেনেন্স তোমাকে করতে হবে। ইউ জাস্ট সিম্পলি ক্যানট স্টপ পিপলস লাইফ। এবং তোমাকে প্রয়োজনে ডিটাওর মেনটেন করতে হবে, কনস্ট্রাকশন করতে হবে, যে ট্রাফিকের যে ডিস্টারবেন্স হবে সেটা থেকে ওভারঅল নেটওয়ার্ককে রক্ষা করার জন্য। তারপরে যারা রেসিডেন্স বিজনেস আছে তাদেরকে যথেষ্ট পরিমাণে অ্যাক্সেস দিতে হবে। তুমি রাস্তা বানাবা, রিসার্ফেসিং করবা, ওর দোকানকে তুমি 7 দিন বন্ধ করে দিতে বলবা, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। তোমাকে এটা মেনটেন করেই কাজ করতে হবে। প্রয়োজনে তুমি ইউল ডু ইট এট দ্য ডেড অফ নাইট, কোনো সমস্যা তো নাই। তুমি রাত 12টা থেকে শুরু করে ভোর 4টার মধ্যে তোমার কাজ শেষ করে দাও না, এবং আগে 2-7 দিন আগে থেকে ওখানে নোটিশ দিয়ে দাও। তখন তো তুমি কাউকে ডিস্টার্ব করবে না, তাই না? এখন তুমি যদি সকাল 10টা বাজে গিয়ে সবাই অফিসে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, তখন যদি যা ওখানে কনস্ট্রাকশন শুরু করো, দেন ইউ আর রিয়েলি এ ট্রাবল মেকার, নট এ রিয়েলি হেল্পার। এবং ট্রাফিক কন্ট্রোল সেফটি ডিভাইস সেগুলো সবসময় ইন ওয়ার্কিং কন্ডিশন, ইন ভিজিবল কন্ডিশনে তোমাকে রাখতে হবে। এবং তোমার লোকজনের কি বলে যে কোনো অবস্ট্রাকশন তারপরে ইত্যাদি তুমি করতে পারবে না। এগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি কোনো রোডকে ব্লক করতে পারবে না। এবং একটা অল্টারনেটিভ ট্রাফিক কন্ট্রোল প্ল্যান তোমার থাকতে হবে, যেখানে তুমি স্ট্যান্ডার্ড ওয়েতে তোমার ট্রাফিক হাইওয়ে কনস্ট্রাকশনের জন্য যা করতে হয় সেগুলোর বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড মেনটেন করে তুমি সেটা করবা। যতটুকু সম্ভব ম্যাক্সিমাম নাম্বার অফ লেন তুমি অ্যাভেলেবল রাখবা টু ট্রাফিক, এবং দ্যাট হ্যাজ টু বি মানে এই স্ট্যান্ডার্ড গুলো স্পেশালি বাংলাদেশের মতো দেশগুলোতে কন্ট্রাক্টর এগুলো করতে টাকা লাগে কিন্তু। এবং তুমি টেন্ডারে ইউ হ্যাভ টু পুট বাজেট ফর দ্যাট। কিন্তু তুমি দেখো আমাদের মেট্রো রেলের মতো, আমি তো আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে, আমি বলি বিভিন্ন টক শোতে যে জাপানিজ কন্ট্রাক্টরও বাংলাদেশে আসলে বাংলাদেশি কন্ট্রাক্টর হয়ে যায়। এই যে মেট্রো রেল কনস্ট্রাকশনে আমাদের মিরপুরবাসী বা এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে ডিস্টারবেন্স চলতেছে, রাস্তার উঁচু নিচু থেকে শুরু করে পানি জমা, উইল দ্যাট বি অ্যালাউড ইন জাপান ইটসেলফ? ওই কন্ট্রাক্টরের লাইসেন্স বাতিল হয়ে জরিমানা হয়ে ফ্ল্যাট হয়ে যাবে সে। বাট সেম থিং বাংলাদেশে সেই কন্ট্রাক্টর, যেহেতু তুমি অ্যালাউ করছো, হি ইজ অলসো তোমার সেভিং মানি। তো ইটস এ ম্যাটার অফ থিং। হ্যাঁ, আমি নিজে দেখেছি ইভেন চায়নার মতো দেশে সকালে একবার ট্রাফিক সাইন গুলো, রাস্তা তো ওয়াশ করেই, রাস্তার পাশে যে বিভিন্ন রকম সাইন সিগন্যাল একটু পরে আমরা দেখাবো বলবো, সেগুলো তো কনস্ট্রাকশন সাইটে তো তোমার ঘন্টায় ঘন্টায় ময়লা হয়ে অদৃশ্য হয়ে যায়। সেটা সকালে একবার ধোয়, বিকালে একবার ধোয়, পারলে মাঝখানে আরেকবার ধোয়, ওয়াশ করে। তো দিস ইজ দ্য কাইন্ড অফ কন্ট্রোল ফর ইউর জনগণ তোমাকে করতে হবে। এখন তুমি যদি মনে করো যে জনগণ তো কোনো ব্যাপার না, ওই বেটাদেরকে মেরে ফেললেও চলে, তাহলে সেখানে আর কিছু বলার নেই। দেন তোমার এডিকুয়েট অ্যাকোমোডেশন ফর ইন্টারসেক্টিং অ্যান্ড ক্রসিং ট্রাফিক তোমাকে রাখতে হবে, কারো রোডকে তুমি ব্লক করতে পারবা না। এবং ডিটোরের ব্যাপারে, ডিটোর হলো আমরা সাধারণত মেইন রোড যদি ব্লক করে ফেলি আমাদেরকে আরেকটা ডিটোর দিতে হবে ফর ইমার্জেন্সি ট্রাফিক বা নর্মাল ট্রাফিক।
এবং ডিটুর আগে থেকে আমাদেরকে এগুলো প্ল্যান করে রাখতে হবে। আর ডিটুরটা যখন আমার কাজ শেষ হয়ে যাবে, ডিটুরটা যদি থাকে এটা কনফিউজিং, এটা রিমুভ করে ফেলতে হবে। এবং প্রত্যেকটা রেসিডেন্স বিজনেসকে সেফ, স্টেবল, রিজনেবল অ্যাক্সেস আমাকে দিতে হবে। এডিকুয়েট ট্রাফিক কন্ট্রোল আমাকে করতে হবে। এবং প্রত্যেকটা সাইন মার্কিং প্রপার প্লেসে রাখতে হবে। কন্ট্রোল ডিভাইস যেটা যেখানে, ব্যারিয়ার যেটা যেখানে দরকার সেটা আমাকে দিতে হবে এবং এগুলোকে ক্লিন রাখতে হবে। সাম অফ দ্য টুলস ডিভাইস, যেমন আমাদের ওয়ার্ক জোন সাইন আছে, সেই সাইনটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমরা মেবি হাই ইন্টেন্সিটি ফ্ল্যাশিং লাইট ইউজ করতে পারি অ্যাপ্রোচিং হাই স্পিড ভেহিকেলকে ওয়ার্ন করার জন্য। ওয়ার্নিং চ্যানেলাইজেশন ডিভাইস, যেখানে আমি লেন ক্লোজার হয়ে গেছে, চ্যানেলাইজ করে ফেলতে চাচ্ছি ট্রাফিককে, সেটার জন্য। রিফ্লেক্টিভ কলার বা ট্রাফিক কোন আমাকে রাখতে হবে, ব্যারিয়ার ওয়াল রাখতে হবে আমাকে, গাইড রেল রাখতে হবে যদি প্রয়োজন হয়, অ্যাডভান্স ওয়ার্নিং অ্যারো প্যানেল, কাইন্ড অফ তোমার ইলেকট্রনিক জিনিস, এবং পোর্টেবল ভেরিয়েবল মেসেজ সাইন ড্রাইভারদেরকে ওয়ার্ন করার জন্য, ইত্যাদি করার জন্য। ওয়ার্ক জোন পেভমেন্ট মার্কিং, যে এখানে কাজ চলতেছে, লুজ এগ্রিগেট থাকতে পারে, সো পিপল কন্ট্রোল দেয়ার স্পিড অ্যান্ড গেট সেভ ফ্রম অ্যাক্সিডেন্ট অ্যান্ড ব্রেক অফ দেয়ার উইন্ডোজ অ্যান্ড গ্লাসেস অ্যান্ড সো অন। এই গেল কিভাবে তুমি ট্রাফিক কন্ট্রোল করে তোমার এক্সিস্টিং রাস্তায় কাজ করবা। দেন আরেকটা বড় জিনিস হলো যে আমরা যে কোনো হাইওয়ে কনস্ট্রাকশনে প্রচুর লুজ আর্ট ক্রিয়েট করি আমরা। এই লুজ আর্ট, স্পেশালি রেইন হতে পারে এর মধ্যে, এটাকে আমরা কিভাবে মেনটেন করব? ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান ফর দ্যাট। লাইক আমরা এটার উপরে যদি খুব বড় সড়ো কিছু হয়, এটার ইরোশন কন্ট্রোলের জন্য আমরা টেম্পোরারি গ্রাসিং করে দিয়ে দিতে পারি। উপরে ছোটখাটো যেগুলো গুল্ম জাতীয় গাছ সেটা লাগাই দিতে পারি এটাকে রক্ষা করার জন্য। স্ট্যান্ড ব্যাগ উপরে দিয়ে দিতে পারি। স্লোপ ড্রেন করে পানিটাকে কুইকলি ড্রেন আউট করে দিতে পারি যাতে ইরোশন না হয় প্ল্যান্ড হয়েছে, সেটা করে দিতে পারি। সেডিমেন্ট বেসিন, সেডিমেন্ট স্ট্যাক, অর্থাৎ আমার স্যান্ড যাতে বাইরে চলে না যায়, কারণ তোমার এটা যদি পুকুরে পড়ে, নদীতে পড়ে, সেটার পলিউশন হয়ে যাবে। ধান খেতে পড়লেও ধান খেতে আর ধান হবে না। তো ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট। বার্ম, বার্ম হলো টেম্পোরারি আর্থ এমব্যাঙ্কমেন্ট, সেটা করে দিতে পারি। খড় কিংবা ড্রাইড কচুরি ফানা ইত্যাদি দিয়ে আমরা বাঁধ তৈরি করে দিতে পারি। প্লটিং, টার্বিডিটি ব্যারিয়ার দিয়ে দিতে পারি। সিল্ড ফেন্স আমরা দিয়ে দিতে পারি, তাই না, যদি ওয়াটার এরিয়াতে কনস্ট্রাকশন হয়। সো দ্যাট আমার ধুলাবালি, আমার ময়লা, আমার মাটি যেগুলো আমি বের করলাম, সেটা দিয়ে যাতে অন্য কারো ক্ষতি না হয়, ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট। So then we move into our first step of road construction. প্রথম কাজটাই হলো আমাদের তোমার এখানে তোমাকে একটা জিনিস কিন্তু ফিগার আউট করতে হবে। আমরা কিন্তু জেনারেলি জিনিসটা কভার করছি, একটা নতুন রোড তুমি কনস্ট্রাকশন করবা সেটারটাই বেশি কভারেজ পাচ্ছে, বাট ইট মে নট বি দ্য কেস ইন অল দ্য সিচুয়েশন। ইন সো মেনি কেসেস উই ডু ফর মেজর রিহেবিলিটেশন, সেখানে হয়তো শুধু একটা সার্ফেসিং হবে। ইন সো মেনি কেসেস ইউ ডু অনলি মেইনটেনেন্স, যেখানে হয়তো ছোট্ট একটা লেয়ার দেবো আমি, বা ছোট্ট কিছু পটল বা ক্র্যাক রিপেয়ার হবে। সো বাট at this moment the main coverage is আমরা একটা নতুন হাইওয়ে কনস্ট্রাকশন করছি। মাঝে মাঝে আমি মেইনটেনেন্সের কথাগুলো বলে যাব এবং আলাদাভাবে মেইনটেনেন্সের কথাও পরবর্তীতে বলবো। তো নতুন হাইওয়ের ব্যাড যখন তুমি কনস্ট্রাকশন করতে যাবা, প্রথম অপারেশনটাই হলো ক্লিয়ারিং এন্ড গ্রাবিং। অর্থাৎ তোমার যে রোডের যে রাইট অফ ওয়ে যেটাকে বলে, অর্থাৎ যে কোনো একটা রোড, ফর এক্সাম্পল আমরা একটা 4 লেন হাইওয়ে করবো, অ্যাটলিস্ট ইউ উইল অ্যাকোয়ার 120 ফিট, সামথিং লাইক দ্যাট। এই 120 ফিট পুরোটাকে তুমি এখন তোমার রাইট ওয়ে বলবা। এবং পাশে আবার বড় ফিটের জন্য তুমি জায়গা নিতে পারো, যেখান থেকে তুমি আর্ট কি বলে যে বড় করবা বা এক্সকেভেট করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করবা। সেই জায়গাগুলোকে তুমি ক্লিয়ার করতে হবে টু ফর ইউর ওয়ার্ক। অল কাইন্ড অফ ট্রি, স্টাম্প, রুট ইত্যাদি থেকে বের করে ক্লিয়ার করে ফেলতে হবে। পুরোনো বিল্ডিং, ছোটখাটো কোনো স্ট্রাকচার, এগুলো সব আগের পেভমেন্ট ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক আছে। এবং এই সমস্ত ডেব্রিজ কে রিমুভ করে ফেলতে হবে, রিপ্লেস করে ফেলতে হবে। এইগুলো করতে গিয়ে কোথাও যদি পানি, অয়েল নিচের থেকে অনেক সময় বের হয় আমাদের, স্পেশালি হিলি এরিয়াতে, ওটা দরকার পড়লে ওটাকে সিল করে দিতে হবে। বা ডিটুর যদি সম্ভব হয় সেটা করতে পারি। যদি বড় অয়েল হয়, টাকা দিয়ে রাখা যাচ্ছে না, তখন তো গতিপথ চেঞ্জ করতে হবে, সেটা করতে হবে। সেটা আবার ডিজাইন টিমের সাথে বসতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং টেরেনটাকে আমরা লেভেল করে নিব, সো দ্যাট আমার কনস্ট্রাকশন ভেহিকেল ইত্যাদি জায়গা মতো যেতে পারে। গাছপালা থাকলে এগুলোকে ট্রিম করে, এগুলোর ডাল কেটে এগুলোকে আমার রেডি করতে হবে।
আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, প্রায় কিন্তু একটা বিতর্ক হয় যে রোড করে আমার গাছ কেটে ফেলতেছে। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স, ইউ লার্ন ইট ভেরি কেয়ারফুলি, যে প্রথমত রাস্তার পাশে ভেরি হার্ড তোমার যে কি বলে যে স্টেম বা যে এটাকে কি বলি আমরা, গাছের যে মূল অংশটাকে স্টেম বলি এটাকে, হ্যাঁ হোয়াট ইজ ইংলিশ ওয়ার্ড, গাছের যে মূল অংশ, হ্যাঁ স্টেম বলি, স্যার স্টেম হচ্ছে স্যার কাণ্ডটা। কাণ্ড, আর যেটা মূল যেটা ট্রাঙ্ক, মূল যে ট্রাঙ্কটা, সেই ট্রাঙ্কটা কিন্তু এটা ইফ ইট ইজ হার্ডউড অ্যান্ড ভেরি ফ্যাট ট্রাঙ্ক, it is not recommended up to a minimum, within a minimum distance of the road তোমার এজ। তো এটা কিন্তু বুঝতে হবে। তোমার এখানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট হলো আগেকার দিনে আমাদের দেশে লোকজন পায়ে হেঁটে, এখন থেকে ইউ গো ব্যাক 100 ইয়ার্স, ঘোড়া ছিল, গরুর গাড়ি ছিল, পায়ে হাঁটা ছিল, সাইকেলও ইভেন অনেক ক্ষেত্রে ছিল না। তো রাস্তার পাশে গাছ ওয়াজ এ লজিক্যাল রিকোয়ারমেন্ট, যে লোকজন একটু পরপর গিয়ে রেস্ট নেবে। It is not the case now. Now the road is for vehicle. So তুমি সেখানে বরং এই সেফটি এবং সাইট অবস্ট্রাকশন রিলেটেড প্রবলেম ক্রিয়েট করছো। রাস্তার ইমিডিয়েট ক্লোজে এই ধরনের মোটা মোটা বটবৃক্ষ, শাল বৃক্ষ ইত্যাদি লাগায়, ইট ইজ নট এট অল মানে স্ট্যান্ডার্ড ওয়ে অফ রোড কনস্ট্রাকশন। তো এখন তোমাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এখানে এনভায়রনমেন্টাল ফাইট দিলে হবে না। রাস্তার পাশে লো হাইট এই যে ফুল গাছ, জবা গাছ ছাড়া আর কিছু লাগানোর আসলে কথাই না, টু বি অনেস্ট। বিকজ ওই যে গাড়ি যদি তোমার অ্যাক্সিডেন্টালি ইয়ে হয়, সে গাড়ির ড্যামেজ হবে, তারপরে তোমার হলো যে সাইট অবস্ট্রাকশন হবে, রাস্তার গাছের পাতা পড়ে পেভমেন্টের ক্ষতি হয়, ফ্লেক্সিবল পেভমেন্টের, এবং রোডের ড্রেনেজের অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, ইত্যাদি সব মিলে ইট ইজ নট আসলে। সো এই এনভায়রনমেন্টাল ফাইটটা কিন্তু একটা ফানি ফাইট। তোমার গাছ লাগানোর ইচ্ছা, দেশের সবুজ বাড়ানোর ইচ্ছা, ইউ গো টু তোমার রিজার্ভ ফরেস্ট এরিয়া, সেখানে গাছ কেটে সাফা করে বন বিভাগের বিভিন্ন অসৎ কর্মচারী অন্যান্য লোকেরা মিলে শেষ করে দিচ্ছে, আর তুমি রাস্তার পাশে গাছ লাগা এখানে মানুষ মারার ব্যবস্থা করছো। হ্যাঁ, এই ডুয়েল স্ট্যান্ডার্ড। তারপরে যে ঢাকা শহরের ভিতরে নাকি বড় বড় গাছ থাকতে হবে, টোটালি স্টুপিড। ইউ গো টু নিউ ইয়র্ক, লন্ডন, লন্ডন সিটি তো ঢাকা সিটি থেকেও পুরাতন, মেবি সেম এজ, পুরাতন বলা কোনটা ডিফিকাল্ট বলাটা। আই ক্যান গ্যারান্টি ইউ লন্ডন সিটির মূল যে তোমার রাস্তাগুলো, পার্কে অনেক বড় বড় গাছ পাবা, 200 বছরের পুরাতন, বাট মূল রাস্তায় গ্লোবাল স্ট্যান্ডার্ড হলো এই 4 ইঞ্চির বেশি যদি ট্রাঙ্ক হয়ে যায়, দ্যাট ট্রি উইল বি রিপ্লেসড। বিকজ তুমি সিটি আর ফরেস্ট কিন্তু এক জিনিস। সিটির মধ্যে আমরা প্ল্যান্ড হয়তো ফরেস্ট ক্রিয়েট করি, দ্যাট ফর দ্যাট উই ডেডিকেট সাম এরিয়া। তো বিকজ ঢাকা শহরে যেটা হয় যে ঝড় হলে গাছ সব পড়ে গিয়ে গাড়ির উপর পড়ে, মানুষের উপর গিয়ে পড়ে, তারপরে এই বৃষ্টির পাতা ইত্যাদি তোমার ড্রেনেজকে ব্লক করে, মানে ইটস অল কাইন্ড অফ ইয়া। তুমি রমনা পার্কে অনেক গাছ লাগাও, এরকম আরো জায়গা রেখে অনেক গাছ লাগাও, বাট দ্যাট ক্যানট বি অন ইউর আর্টেরিয়াল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। হ্যাঁ, তো এটা আমি বললাম যে জাস্ট এটা নিয়ে প্রায় বিরোধ লাগে যে 2 লেনের রাস্তাকে 4 লেন করবে, বট গাছ নাকি এখন সব রেখে নাকি 4 লেন করতে হবে। আরে বেটা, তাহলে করবেটা কিভাবে মানুষ? আর যা তুই মালয়েশিয়া যা, সিঙ্গাপুর যা, এনি আদার কান্ট্রি যাও তুমি, সরি আমি একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে ফেলতেছি, কারণ এগুলোর জন্য অনেক সময় একটা আনইউজুয়াল সিচুয়েশন ক্রিয়েট হয়। কতগুলো লোক আছে যে এগুলো কিন্তু সস্তা একটা পপুলারিটি জিনিস। আমি ব্যক্তিগতভাবে খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি লোক, বাট তোমাকে যে কোনো জিনিস যথাস্থানে করতে হবে। এখন তুমি এখানে হাইরাইজ বিল্ডিং তুলবা, আবার এখানে চারিদিকে বটবৃক্ষ লাগাবা, সেটা হবে না, কেন? দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু ইট। বরং হাইরাইজ বিল্ডিং এর পাশে যদি তুমি বিশাল জায়গা খালি রাখতে পারো, দ্যাট ইজ এক্সপেক্টেড, এবং তার এজে গিয়ে তুমি গাছ করো, ফরেস্ট করো, দ্যাট ইজ ওয়েলকাম। হ্যাঁ, কিন্তু তুমি এই এক্সিস্টিং 2 রোডকে 4 লেন করবা, এখানে তুমি গাছ কাটতে দিবা না, তুমি একটা 4 লেনটা করবে কিভাবে? আর ইউ জাস্ট নাও, এখন তো ইন্টারনেটে সবকিছু অ্যাভেলেবল, এনি কান্ট্রির ন্যাশনাল হাইওয়ে, এক্সপ্রেসওয়ে তুমি ভিডিও দেখো,
পাশে কোনো বটবৃক্ষ শালবৃক্ষ আছে কিনা আমাকে বলো নেক্সট ক্লাসে। ওকে, তো এগুলোর ব্যাপারে ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার। এসব সস্তা দিয়ে জিনিস দিয়ে কিন্তু উপরে রাইজ করা যায় না। ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ইনফরমেটিভ অ্যান্ড পারপাস ওরিয়েন্টেড। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা হয়েছে যে তোমার সস্তা ইমোশন জিনিস গেটস পপুলার। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে প্রয়োজনে আমাদেরকে যদি কাটতে হয় অবশ্যই কাটতে হবে, এটা নিয়ে কোনো বিরোধ নাই। এবং রাস্তা ইজ নট ফর ফরেস্টেশন। সেটা তুমি ভেরি লো ইনকাম যাদের ভেহিকেল টেহিকেল নাই ওই ধরনের কান্ট্রির জন্য রাস্তা ফরেস্টেশন করে ইনকাম করবা, ঠিক আছে। ইভেন রাস্তার পাশে ফলস বৃক্ষ লাগানো মানে ইন্টারন্যাশনালি কাইন্ড অফ একটা নিষিদ্ধ। কারণ তুমি ফলস বৃক্ষ লাগাবা, সেখানে কেউ এটাকে পারতে যাবে, তারপরে পাখি আসবে, সেটা দেখতে কেউ আবার লাগবে, অল আর অ্যাক্সিডেন্ট প্রবলেম। ঠিক আছে, তো এগুলো বুঝতে হবে। তুমি একটা হলো যে আমি ওই 100 বছর আগে বাংলাদেশ কি ছিল সেই মেন্টালিটি, আর একটা হলো আমি ডেভেলপ কান্ট্রি মেন্টালিটি যাচ্ছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেরকম আমি সেরকম হতে যাচ্ছি। তো তুমি যদি এখন মুখে বলবো আমি ওই ডেভেলপ ওয়ার্ল্ড হতে চাই, আর ভাবভঙ্গি সব ধরে রাখবা 100 বছর আগের ওই ব্রিটিশ পরাধীন আমলের একটা নেশনের মতো, তাইলে কিন্তু এটা সলভ হবে না। আচ্ছা, এই ক্লিয়ারিং গ্রাবিং এর একটা খুবই প্রমিনেন্ট প্রসেস হলো যে আমরা লাঙ্গল দিয়ে, এখানে তো লাঙ্গল ইউজ করবা না তুমি, আজকাল আমাদের মেকানিক্যাল লাঙ্গল পাওয়া যায়, প্লাউ করে ফেলতে হবে আপ টু এ ডেপথ অফ 12 ইঞ্চ টু সি এনি আনসুইটেবল অবজেক্টস প্রেজেন্স। এটা করে আমরা সবকিছু তোমার বাজে জিনিস, অর্গানিক জিনিস এগুলোর থেকে মুক্ত করে ফেলবো এই প্লাউ করে। তাহলে আমাদের ক্লিয়ারিং এন্ড গ্রাবিং শেষ। পরবর্তীতে আরেকটা কাজ আমাদের লাগে তোমার এম্বাঙ্কমেন্ট তৈরির জন্য। এম্বাঙ্কমেন্টের জন্য সয়েল লাগে, সেটার জন্য এক্সকাভেট করতে হতে পারে। উঁচু জমি যদি হয়, একটু হিলি এরিয়া, সেটাকে ফ্ল্যাট করার জন্য আমাকে এক্সকাভেট করতে হতে পারে। এবং এক্সকাভেশনের জায়গা অনুযায়ী কয়েক রকম এক্সকাভেশন আমরা ক্লাসিফাই করতে পারি। যে একটা হলো যে রোড সাইটের রাইট অফ এর উপরেই আমার এক্সকাভেট করতে হচ্ছে, ঠিক আছে, তাহলে আমি এটাকে রোডওয়ে এক্সকাভেশন বললাম। এবং এক্সকাভেট করে আমি আমার রাইট অফ ওয়ে তৈরি করলাম, আমার লেভেলে পৌঁছানোর জন্য অতিরিক্ত মাটি ফেলে দিলাম বা তোমার ক্লিয়ার অফ করলাম, সেই কাজগুলো আমরা করবো। এটা হলো রোড এক্সকাভেশন। আর আরেকটা এক্সকাভেশন অন্য প্লেসে আমরা করি, যেটাকে বলি আমরা বড় এক্সকাভেশন। এটা হলো বড় পিট থেকে, অর্থাৎ ওই যে তুমি এম্বাঙ্কমেন্ট বানাবা তাহলে মাটিটা আসবে কোথেকে, তাই না? এটা কিন্তু একটা হিউজ ইস্যু। এবং এটা নিয়ে এটা যদি তোমার তোমার টেন্ডার অ্যানালাইসিস প্ল্যানিং স্টাডিতে না থাকে, ইউ উইল বি ইন সিরিয়াস ট্রাবল। লাইক ঢাকা চিটং 4 লেন লেনিং করার সময় দ্যাট ওয়াজ এ ক্রিটিক্যাল ফ্যাক্টর ফর প্রজেক্ট ফেইলিউর। অর্থাৎ 2 লেন আরেকটা অলমোস্ট আরেকটা হাইওয়ে ডেভেলপ হচ্ছে পাশে, দেন এটার আর্টটা কোথেকে আসবে এটা তারা প্ল্যানিং স্টাডিতে ফিগার আউট করেনি। তাহলে এই যে হিউজ আর্ট, কারণ এটা দুই পাশে হলো সব ভ্যালুয়েবল ল্যান্ড, ফ্ল্যাট টিরেন, তোর মাটিটা আসবে কোথেকে? আবার সব জায়গায় নদী নাই, তাহলে তুমি নদী কাছাকাছি থাকলে না তুমি ড্রেস করে নিয়ে যেতে পারো, তাই না? তাহলে মাটিটা কোথেকে আসবে, তাই না? হিউজ প্রবলেম হয়ে গেছে। তারা ওই চুরি করে অমুক পাহাড় কাটে, চুরি করে আরেকজনের ধান ক্ষেত কাটে, এইভাবে কি আর এত বড় হাইওয়ে কনস্ট্রাকশন হয়নি? তো যার ফলে একসময় কিছু কিছু কন্ট্রাক্টর হাত পা ছেড়ে দিয়ে আর কাজ করবে না, এরকম একটা সিচুয়েশনে চলে গেছে। তো what I say is it was a huge problem, কারণ এখন তুমি ওই যে তারা যে রাইট অফ ওয়ে মেনটেন করছে, তার বাইরে তো মানুষের মূল্যবান জমি, সেটা কিন্তু সে ধান মাটি কাটতে দিবে না। এটা তো আগের দিনের মতো অবস্থা না যে সস্তা জমি বা লোকজনকে তুমি পুলিশ গিয়ে একটু বললো যে মাটি দিতে হবে, লোকজন ভয় পেয়ে সরে গেল, এটা তো আর এখনকার সিচুয়েশন না। তো এই বড় পিট আইডেন্টিফাই করতে হবে তোমাকে। ইট কুড বি ইউর রিভার বেড যেখান থেকে তুমি ড্রেস করে নেবা, ইট কুড বি কোনো চর এরিয়া যেখান থেকে তুমি লুজ স্যান্ড আছে সেটাকে নিয়ে যাবা। ওয়েল, সবচেয়ে খারাপ আইডিয়া হলো যে তুমি তোমার একটা পাহাড় আইডেন্টিফাই করলে, সেটা কেটে ওটার মাটি নিয়ে রাস্তা বানাইলা। এটা পার্সোনালি আই সিরিয়াসলি ডিসলাইক। আনফরচুনেটলি এই ঢাকা চিটাং হাইওয়ে করার সময় তারা ওই কাজটাও করেছে। লালমাই এলাকার, মিরসরাই এলাকার অনেক পাহাড় তারা কেটে ফেলছে এবং রাতের অন্ধকারে গিয়ে কেটে ফেলছে।
এটা নিয়ে একসময় বোধহয় কাউকে জরিমানাও করছিল। কিন্তু তোমার রিয়েল প্রয়োজন যখন এরকম সিরিয়াস হয়ে দাঁড়ায়, মানুষ তো যে কোনো পরিমাণ রিস্ক নেয়। তো এটার উইকনেসটা ছিল ইন তোমার ইয়ে প্ল্যানিং স্টাডি। এই পয়েন্টটাকে তারা হাইলাইট করেন। এই হলো আমাদের বড় এক্সকাভেশন। আর সাবসয়েল এক্সকাভেশন হলো যে আন্ডার নিথ যখন তুমি চলে যাবা, এটা বেসিক্যালি আমাদের ব্রিজ ইত্যাদি অংশের জন্য আমাদের লাগে। আমাদের অনেক সময় নিচে চলে যেতে হয় ফাউন্ডেশন এস্টাবলিশ করার জন্য, এবং সেটা করতে গিয়ে অনেক সময় আমাদেরকে ভেরি আনইউজুয়াল সয়েল কন্ডিশন ফেস করতে হয়, লাইক ক্লে, অর্গানিক ক্লে, মেবি সামটাইমস রক। তখন তোমাকে ইভেন স্পেশাল টেকনোলজি ইউজ করতে হয়, লাইক ডায়মন্ড কাটার কিংবা ব্লাস্টিং টেকনোলজি টু কি বলে যে গেট ইউর এক্সকাভেশন। নর্মাল এক্সকাভেটর সেখানে কাজ করে না। তো এটা হলো দ্যাট সাবসয়েল এক্সকাভেশন। দেন ল্যাটারাল ডিচ এক্সকাভেশন, আমাদের যে সমস্ত ক্যানেল বা সাইড ক্যানেল বা ক্রস ক্যানেল থাকবে বা রিভার থাকবে, সেগুলোকে আমাদেরকে লাইন্ড করে ফেলতে হয় টু গেট আওয়ার রোড সেফ ফ্রম ওয়াটার বডিজ। লাইক তুমি লাইন করা মানে কি, ওগুলোকে সুন্দর করে শেপ করে ওদের ওয়াটার ফ্লোটাকে নর্মাল করে দেয়া, সো দ্যাট ওয়াটার ফ্লোটা বাধাগ্রস্ত হয়ে যাতে আমাদের হাইয়ের উপর এসে না পড়ে। এই কাজগুলো করার জন্য আমাদের ল্যাটারাল রিচকে এবং তার বেডে আমাদেরকে এক্সকাভেট করতে হয়, এটাকে স্লোপ তৈরি করে দেওয়ার জন্য, সাইড স্লোপ তৈরি করে দেওয়ার জন্য, তারপরে এটার স্টেবল এমব্যাঙ্কমেন্ট তৈরি করে দেওয়ার জন্য। যেমন পূর্বাচল প্রজেক্টে আমরা একটা প্রজেক্টের সাথে ইনভলভ আছি। পূর্বাচল তোমরা জানো যে 48 কিলোমিটার ইন্টারনাল লেক আছে। এই লেক না, সরি ক্যানেল বলবো আমি, ক্যানেল আছে, লেকও আছে কিছু অংশ। এখন এই লেক ক্যানেল গুলা তো তোমার রোড গুলাকে ক্রস করেছে, যেখানে ব্রিজ হয়েছে, তাই না? এর পুরো ক্যানেলের পাড় ব্যাপী এই রাজুক পূর্বাচল কিন্তু সেখানে সাইকেল ওয়ে করে দিচ্ছে। তো উইচ ইজ ভেরি মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি স্টেপ অন দ্য পার্ট অফ রাজুক। ফরচুনেটলি উই আর ইনভলভ ইন দ্যাট। এবং সেখানে কিন্তু আমাদের এই সমস্ত নদীর পার্ক, ক্যানেলের পার্কে সাইকেলকে এস্টাবলিশ করে দেওয়ার জন্য আমাদেরকে প্রচুর এক্সকাভেশন ইত্যাদি করতে হচ্ছে। সেগুলোই হলো দ্যাট ল্যাটারাল ডিচ এক্সকাভেশন। তারপর অনেক সময় আমাদের যে চ্যানেল গুলো, যেটা চ্যানেল যেগুলো আছে, সেগুলোকে ফ্লোকে নর্মাল করার জন্য, গভীরতাটাকে আমাদের ব্রিজের হাইটের রেসপেক্টে ঠিক রাখার জন্য আমাদেরকে সেটাকে এক্সকাভেট করে লাইনড আপ করে এটাকে আমাদেরকে ঠিক করে দিতে হয়। কারণ নেভিগেশন হাইট, তুমি যদি একটু কেয়ারলেস হও, ইজিলি ইউ ক্যান মিস নেভিগেশন হাইট। এবং পূর্বাচলে কিন্তু আমরা প্রথম অংশে উই আর নট ইনভলভ, and they did a very serious mistake. লাইক তোমার 30টা মতো ব্রিজ তারা আগে করেছে, সেখানে কিন্তু নেভিগেশন হাইট নাই। তো হোয়ারাজ তোমার 48 কিলোমিটার ক্যানেল মানে কিন্তু ইজ লাইক 48 কিলোমিটার হাইওয়ে, তাই না? কারণ পার্থক্য হলো যে তুমি গাড়ির বদলে ওখানে তুমি কি বলে যে ওই সমস্ত স্পিড বোট কিংবা ওই যে পার্সোনালাইজড ইয়ট সেগুলো ইউজ করবা, বা ইভেন ওয়াটার বাস ইউজ করবা or as a public transport, সম্ভব, ভেরি মাচ সম্ভব। হোয়ারাজ তারা সেখানে এই 30টা ব্রিজের কিন্তু নেভিগেশন হাইটে রাখেনি। তো দ্যাট ওয়াজ এ সিরিয়াস মিস। হোয়ারাজ আমরা মানে দ্যাট ওয়াজ আওয়ার একেবারে এলিমেন্টারি থিং টু ফিক্স, যে নেভিগেশন হাইট, ইভেন ওয়াটার বাস চলবে সেই পরিমাণ নেভিগেশন হাইট ছাড়া এখানে কোনো ব্রিজই হবে না। এবং ব্রিজগুলো আশা করি যখন উদ্বোধন হবে খুবই সুন্দর হবে, তোমরাও দেখবা। তো এই জিনিসগুলো সেখানে আমাদেরকে ব্রিজের কাছাকাছি অংশে আমাদেরকে যে ক্যানেলটা সেটাকে আমরা লাইন করে দিচ্ছি, সো দ্যাট ব্রিজের নিচে দিয়ে ওয়াটার ফ্লোটা ইজ ভেরি স্মুথ। এবং ওয়াটার যখন স্মুথলি ফ্লো করবে, তুমি লাইক ওয়াটারকে যখন তুমি বাধা দিবা না, ওয়াটারও তোমাকে ক্ষতি করবে না। তো ব্রিজ এবং তার নিচের যে ফ্লো, তার কনসেপ্টটাই হলো তাই। তুমি ওয়াটারকে সুন্দর করে ফ্লো করে দিতে চাও, সে নাইসলি ফ্লো হয়ে যাবে আর তোমার ব্রিজকে সুন্দরভাবে কোনো প্রকার ক্ষতি করবে না। ডিপেন্ডিং অন দা তোমার এক্সকেভেশন ইনিশিয়েটিভ, অর্থাৎ এক্সকেভেশন তোমার ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল যেগুলো লাগে, টুলস যেগুলো লাগে, আমরা এইভাবে একটা ভাগ করতে পারি। একটা হলো রক এক্সকেভেশন, অর্থাৎ
রকি টাইপ অফ সাব সয়েল যখন পড়ে যায় কোনো কারণে, বাংলাদেশে খুবই কম, এটা র্যাম্পেন্ট হলো তোমার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে মেইনলি। পৃথিবীর অনেক দেশে এই সিচুয়েশন আছে, হিলি কান্ট্রি গুলোতে, যে পাহাড় কাটলেই রক বেরোচ্ছে, তাহলে রকে তো আর তুমি এক্সকেভেট করার জন্য স্পেশাল ইকুইপমেন্ট লাগবে, সেখানে ডায়মন্ড রক কাটার লাগবে, অথবা আরো তাড়াতাড়ি করতে চাইলে তুমি ব্লাস্ট ইউজ করতে পারো। সেটা আবার এনভায়রনমেন্টাল দিক থেকে একটা আপত্তিকর, কারণ ব্লাস্ট যেখানে ইউজ করা হবে সেখানে নয়েজের কারণে যত এনিম্যাল হ্যাবিটেট আছে তাদেরকে তুমি ঘরছাড়া করার ব্যবস্থা করবা, অনেকগুলো মরেই যাবে হয়তো। সেটা তুমি করতে পারো না, তো এটা প্রস এন্ড কনস এটাতে আছে। আর কমন টাইপ অফ যদি সয়েল হয়, ওটাকে আমরা ক্লাসিফাই করছি অ্যাজ কমন এক্সকাভেশন টাইপ, যেখানে আমরা কমনলি অ্যাভেলেবল এক্সকাভেটর, আদার এক্সকাভেশন টুলস যেখানে ইজিলি অ্যাভেলেবল করতে পারি। আর আনসুইটেবল এক্সকাভেশন হলো স্পেশালি যেখানে আমাদের অর্গানিক সয়েল, সফট ক্লে, মার্শি ল্যান্ড, এগুলো যেখানে আমরা ফেস করি, যেমন আমাদের পূর্বাচল বলছি, এই যে হাতির ঝিল প্রজেক্ট যেখানেও বুয়েট ইনভলভ ছিল, এখানেও কিছু কিছু তোমার এক্সকাভেশন করতে হয়েছে, বাট ইট ওয়াজ ফুললি আনসুইটেবল সয়েল কন্ডিশন। বেসিক্যালি অল ওয়ার নাইট সয়েল। ঢাকা সিটির সমস্ত ডোমেস্টিক ওয়েস্ট কিন্তু এখানে বছরের পর বছর ধরে জমা হয়েছিল। এখন সেখানে গিয়ে তুমি যখন তোমার এক্সকাভেটর নিয়ে নামবা, এক্সকাভেটর তো ডুবে অর্ধেক মাটির নিচে চলে যাবে, তোমার এক্সকাভেশন আর করবে কে? তো এটার জন্য স্পেশাল প্ল্যাটফর্ম তৈরি করে লং হ্যান্ডেল এক্সকাভেটর ইউজ করে তোমাকে ধীরে 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 এই আনসুটেবল এক্সকাভেশনে তোমাকে সেখানে এক্সকাভেট করতে হবে। আর বড় এক্সকাভেশন আমরা অবশ্য একটু আগেই বলেছি, সেটা হলো আমরা যখন বড় পিট থেকে, যখন আমরা বড় পিট হলো যে জায়গাটা থেকে আমি মাটি হাওলাত নিতে পারি টু মেক আওয়ার এমব্যাঙ্কমেন্ট, সেটাকে আমরা বলি বড় এক্সকাভেশন। এবং বড় পিটের সয়েলের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সাধারণত বড় পিট আমরা এমন ভাবে নিই যাতে এটা কমন টাইপ অফ সয়েল হয়, ইউজফুল ফর এমব্যাঙ্কমেন্ট কনস্ট্রাকশন। তো আমরা কমন টাইপ অফ এক্সকাভেশন ইউজ করতে পারি। অনলি থিং দেন উই হ্যাভ টু এনশিওর ইজ এই যে ম্যাসিভ যে আর্ট তুমি মুভ করাবা, এটা যাতে অন্য ট্রাফিকের ডিস্টার্ব না হয়, এটা ট্রান্সপোর্টেশনের জন্য দরকার হলে সার্ভিস রোড ক্রিয়েট করতে হবে, সো এন্ড সো। এখন কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমি এমব্যাঙ্কমেন্ট তৈরি করবো? অবভিয়াসলি আমি মানে আমার যে ন্যাচারালি অ্যাভেলেবল যে সয়েল কন্ডিশন, সেটাকেই আমি ম্যাক্সিমাম কাজে লাগানোর চেষ্টা করব, আনলেস দ্যাট সয়েল ইজ ভেরি ব্যাড। যেমন এরকম কেসও আছে, স্পেশালি এই যে তোমার এটা কি চলন বিলের ভিতর দিয়ে একটা রোড গেছে, সম্ভবত রাজশাহী নাটোর হাইওয়ে, আপনার যে কানেক্টিং যে হাইওয়েটা, এটার প্রবলেম হলো যে তোমার ভেরি ফানি টাইপ অফ সয়েল, সেন্সিটিভ ক্লে। এটা যখন ড্রাই হয় পাথরের মতো শক্ত হয়ে যায়, যেই এক ফোঁটা পানি পড়ে এটা হালুয়া হয়ে যায়। হ্যাঁ, তো এখন এটা তো তুমি তোমার এমব্যাঙ্কমেন্ট ইউজ করতে পারবা না। শুধু তাই না, এটার উপরে তুমি এমব্যাঙ্কমেন্ট বসাইলে ড্রাই সিজনে এমব্যাঙ্কমেন্ট উইল বি ফাইন, তো যেই বর্ষাকাল হবে এমব্যাঙ্কমেন্ট 1 ফিট ডেবে যাবে। তো তার মানে কি, এখানে তুমি এটা ইউজই করতে পারবা, তাহলে তোমাকে অন্য জায়গা থেকে সয়েল কন্ডিশন এনে, কিংবা এই সয়েল ক্যারেক্টারিস্টিক্স তোমাকে চেঞ্জ করে ফেলতে হবে বাই স্টেবিলাইজেশন। সেখানে তুমি লাইম অ্যাড করতে পারো, ইউ হ্যাভ টু ডু এক্সপেরিমেন্ট অর মানে বেসিক্যালি রিসার্চ ইনভেস্টিগেশন, অথবা আমরা যেটা বলছি যে সিমেন্ট ট্রিটেড তুমি ইউজ করতে পারো। সেগুলো করে তোমাকে সেখানে করতে হবে। তো এটা তো গেল ইমপ্রুভমেন্ট কেস, বাট নর্মালি আমরা আমাদের ন্যাচারালি অ্যাভেলেবল সয়েল দিয়ে করতে চাই। বাট ওয়ান থিং উই হ্যাভ টু এনশিওর ইজ যে এই সয়েলে কোনো প্রকার ডেব্রিস, তোমার ব্রিক, বিল্ডিং এর ভাঙ্গা অংশ, ব্রিকের ভাঙ্গা অংশ, গাছের ডালপালা পাতা, এইসব যাতে না থাকে, প্রোট্রুডিং অবজেক্ট এগুলো যাতে না থাকে, এবং ওয়েস্ট ম্যাটেরিয়ালকে আমরা আনডেজেবল ওয়েস্ট ম্যাটেরিয়ালকে আমরা রিমুভ করে ফেলবো। তারপরে তোমার ম্যাক্সিমাম পার্টিকেল সাইজ, যদিও এটাও এখানে যা দেয়া আছে সেটাও আন্ডার কোয়েশ্চেন, তবে মাঝে মাঝে আমাদেরকে অ্যালাউ করতে হয়। যেমন টেস্ট করতে গিয়ে যদি আমরা দেখি, টপ 12 ইঞ্চিতে 3.5 ইঞ্চি ডাইমেনশনের কোনো পার্টিকেল সাইজ থাকতে পারবে না। টপ 12 টু 24 ইঞ্চিতে 6 ইঞ্চি ডাইমেনশনের কোনো পার্টিকেল থাকতে পারবে না। এগুলো একেবারে হাই পেভমেন্টের নিচের অংশের কথা ইনফ্যাক্ট বলা হচ্ছে। 24 ইঞ্চির নিচে 12 ইঞ্চি ডাইমেনশনের কোনো অবজেক্ট থাকতে পারবে না। অর্থাৎ দুই একটা থাকে না যে পুরনো একটা ব্রিক রয়ে গেছে,
পুরো একটা বিল্ডিং এর ভাঙাংশ রয়ে গেছে, এগুলো নিচের দিকে দু একটু থাকতে পারে। মিটিং দিস তোমার কি বলে যে রেস্ট্রিকশন অন তোমার ম্যাক্সিমাম ডাইমেনশন সাইজ, এবং আহ, এই যে পার্টিকেল সাইজ বলা হচ্ছে, এটা কিন্তু ক্লোজ ইন্টারভেলে থাকলে তো একবারে টোটালি নিষিদ্ধ। অর্থাৎ কালে ভদ্রে এরকম একটা দুইটা পড়তে পারে, কারণ ক্লোজ ইন্টারভেল থাকলে তো আমরা কম্পেকশনই করতে পারবো না, তারপরে দুইটার মাঝখানে গ্যাপ থেকে যাবে, সো উইল বি ইন ট্রাবল। এখন হাইওয়ে এমবেডমেন্ট কনস্ট্রাকশনের সময় আমাদেরকে ইটস এ লেন্দি প্রসেস, উই ডু ইট লেয়ার আফটার লেয়ার, এবং এটাকে কম্প্যাক্ট করে কোয়ালিটি কন্ট্রোল করে আমাদেরকে করতে হয়। এবং এখানে আমরা একটা ইউনিট ইউজ করি যেটাকে আমরা বলি লট, আর্টওয়ার্কের লট। এক একটা লট হলো নর্মালি এক এক দেশে এক এক রকম ভাবে ইউজ করে। ইট কুড বি 100 মিটার, ইট কুড বি 150 মিটার। যেমন এখানে একটা সাজেশন আসছে যে 500 ফিট লেন্থ, 500 ফিট লেন্থের তোমার একটা অংশ এবং এক লিফট। এখন এক লিফটে সাধারণত আমরা অ্যারাউন্ড 6 ইঞ্চিজের বেশি আমরা কনস্ট্রাকশন করে উঠি না। সো বাংলাদেশে ফর এক্সাম্পল তুমি বুঝতে পারছো, অনেক সময় আমাদেরকে এক্সিস্টিং গ্রাউন্ড কন্ডিশন থেকে 20 ফিট উপরে উঠে যেতে হয় হাইস্ট ফ্লাড লেভেলের উপরে ওঠার জন্য। তাহলে তোমাকে ইউ আর টকিং অ্যাবাউট অলমোস্ট 40 লিফট, 40টা লিফট কনস্ট্রাকশন তোমাকে করতে হবে। এবং হাইওয়ে যখন অনেক লম্বা, লেটস সে 30 কিলোমিটার সেকশন, তাহলে বুঝতে পারতেছো এটা কত টেরিয়াস ওয়ার্ক। সো এখানে কোয়ালিটি কন্ট্রোল করে করে আবার উঠতে হবে, কারণ রোড ফাউন্ডেশন ব্যাড যদি দুর্বল হয় সেটা কিন্তু তোমার টেস্টেড হয়ে যাবে বর্ষাকাল আসলেই, তখন তুমি উইল ফেস সিরিয়াস ট্রাবল। এখানে তোমাকে কোয়ালিটি কন্ট্রোল করে করে উঠতে হবে। আর লটের ব্যাপারটা হলো যে তুমি 100 মিটার হোক 150 মিটার হোক যেটাই মেনটেন করো, দিনের শেষে এসে যেটা তোমার পড়বে সে দ্যাট মাইট নট বি দ্যাট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট। তো যেমন এই ক্ষেত্রে 500 ফিট যদি তুমি লট লেন্থ সিলেক্ট করো, তাহলে তুমি 300 ফিটের কম থাকলে এটা আগের লট লেন্থের সাথে তুমি মার্জ করে ফেলবা। আর 300 ফিট থেকে 500 ফিটের মধ্যে হলে এই ছোটটাই আরেকটা লট, লাস্ট লটটা একটু ছোট হইতে পারে। আর খুব ছোট অংশ হলে এটা আমার আগের লটের সাথে এটাকে ইয়ে করে ফেলবো। এটা হলো জাস্ট কাজের প্রগ্রেস হিসাব রাখার জন্য। এবং বিলিং কন্ট্রাক্টর তো কাজ করে বিল করে, সেই বিলগুলোর তোমার প্রগ্রেসটাকে মনিটর করে রাখার জন্য। আমরা বিভিন্ন ভাবে এই হাইওয়ে এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে পারি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ইট কুড বি ড্রাই ফিল কনস্ট্রাকশন মেথড, যেখানে যখন আমরা এই যে বরফিট থেকে ড্রাই সয়েল এনে আমরা তোমার এমব্যাঙ্কমেন্ট কনস্ট্রাকশন করব। এবং কম্প্যাক্টেড থিকনেস, স্পেশালি লাস্ট যে লেয়ারটা হবে কোনোভাবেই 6 ইঞ্চের বেশি হতে পারবে না। তবে ফাইন ম্যাটেরিয়াল যদি কম থাকে, হ্যাঁ, তোমার তাইলে আমরা হয়তো সেখানে 12 ইঞ্চি পর্যন্ত লিফট অ্যালাউ করতে পারি। বাট লেট মি টেল ইউ, বাংলাদেশে আমরা 6 ইঞ্চির বেশি এটা অ্যালাউ করি না। স্পেশালি বাংলাদেশে এটা প্রায়ই হয়, ফাইন ম্যাটেরিয়াল আমাদের 15% থেকে বেশি থাকে। তো আমরা 6 ইঞ্চির বেশি লিফট কিন্তু আমরা কখনোই অ্যালাউ করি না। আর এখানে যে তোমরা সয়েল ক্লাসিফিকেশন যেগুলো দেখতেছো, এগুলো হলো অ্যাস্টো সয়েল ক্লাসিফিকেশন। হ্যাঁ, সো ফাইনটা হলো বেসিক্যালি প্লাস্টিক ম্যাটেরিয়াল। এটা বেশি থাকলে উই নিড টু বি ভেরি কেয়ারফুল। দেন আমরা ইভেন দরকার পড়লে 6 ইঞ্চি থেকে কমাই দিয়ে আমরা টেস্ট করবো যে আমরা কিভাবে আগাচ্ছি। এবং টু বি অনেস্ট, অনেকে শিওর হওয়ার জন্য, কারণ সয়েল ইজ ভেরি আনপ্রেডিক্টিভ, কিন্তু কারণ তুমি তো হয়তো সব টেস্ট করো নাই, যে অনেক সময় ইট ইজ এ কমন প্র্যাকটিস যে এমব্যাঙ্কমেন্টটা কনস্ট্রাকশন করে তোমার রোড যে স্ট্রাকচারের লেয়ার গুলো সেটা করার আগে আমরা একটা রেনি সিজন এটাকে পাস করতে দিই টু সি দ্য উইকনেস ইন আওয়ার আর্থ এমব্যাঙ্কমেন্ট। হ্যাঁ, এখন এটা যদি তুমি অ্যাফোর্ড করতে পারো, দ্যাট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। কারণ তোমার একটা রেনি সিজনে যদি তোমার এমব্যাঙ্কমেন্টের পরীক্ষা দিয়ে দেয় এবং সেটাতে যদি সে পাস করে, তাহলে দ্যাট উইল বি ভেরি, দ্যাট উইল গিভ ইউ কনফিডেন্স যে আমার এই এমব্যাঙ্কমেন্ট আসলে ভবিষ্যতে আর তোমার সেটেল করা বা ইরোশন হওয়া ইত্যাদি ফেস করবে না, বা সফট হয়ে যাওয়া ইত্যাদি ফেস করবে না।
সো আই উইল বি কনফিডেন্ট অ্যাবাউট মাই হায়ার। সো এটা তো গেল ড্রাই ফিল, যে ড্রাই মাটি এনে এনে ফিল করা। আর হাইড্রোলিক বা ওয়েট মেথড হলো যে তোমার যখন তুমি ড্রেস ম্যাটেরিয়াল এনে তোমার রোড বেডটাকে আস্তে আস্তে লিপাই লিপ তুমি করে তুলবা। সেখানেও আবার তুমি দুইটা মেথডে প্লেস করতে পারো। একটা মেথড হতে পারে যে তুমি রাস্তা যে রাইট অফ হয় ওইটাতে সরাসরি ড্রেস করে এনে ফেলতে পারো, এবং একটা সার্টেন হাইটের ড্রেস জমা হওয়ার পরে তুমি এবার স্যার এটাকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। সরি স্যার, আমাদের এরপর একটা ক্লাস টেস্ট আছে তো স্যার, মানে ও ও হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এই হাইড্রোলিক মেথড দিয়ে আমরা নেক্সট ক্লাসে শুরু করব, হাইড্রোলিক মেথড অফ ফিল দিয়ে। ঠিক আছে, তোমাদের জাস্ট 1 মিনিট যদি কারো কোনো কোয়েরি বা কোনো ইস্যু থাকে কথা বলার জন্য, নাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দিতে চাচ্ছি। কারো যদি কোয়েরি থাকে, কোনো ইস্যু নিয়ে যদি কোনো কথা বলতে চাও, না থাকলে উই ক্যান লিভ, তাই তো?